আমাদের ডেইরি যে ফার্ম গুলো রয়েছে এই ফার্মে আমাদের কেরিয়ার অপরচুনিটি কিরকম এটা নিয়ে আলোচনা করবেন ডক্টর নাহিদ ইমতিয়াজ চৌধুরী ভাই। উনি মুন্সিগঞ্জে ডাস ডেইরি ফার্মে ভেটেরিনারি অফিসার হিসেবে কর্মরত আছেন। ভাইকে অনুরোধ জানাচ্ছি ওনার সেশনটি শুরু করার জন্য। আমার নাম ডাক্তার মোহাম্মদ নাহিদ ইমতিয়াজ চৌধুরী। আমি ডিভিএম এবং মাস্টার্স করছি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি থেকে। এরপর মাস্টার্স করার পরে আমি কিছু অফলাইন মেডিসিন সার্জারির উপরে ট্রেনিং নিয়েছি, কিছু অনলাইন কোর্স করছি। এরপরে আমি ডাচ ডেইরি ফার্মের ভেটেরিনারি অফিসার হিসেবে জয়েন করছি, এখন এখানে কর্মরত আছি। যদি আমাদের আগ্রহ থাকে যে আমরা ফার্ম লেভেলে জব করব, তাহলে এই দিকের দিকে আসা উচিত। কারণ এটা অনেক অনেক সময় অনেকের পছন্দ হয় না, যে না একটা গণ্ডির মধ্যে সবসময় থাকবো, ফার্মের বাইরে বেশি যাইতে পারবো না। হ্যাঁ, দেখা গেলো যে তাদের জন্য এটা একটু অনেক সময় একটু কঠিন হয়ে যায়। অনেকে ভাবে যে না, এই যে বিভিন্ন কোম্পানিতে চাকরি করলে সবসময় বাইরে আমি মুভমেন্ট করতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো। তখন দেখা গেল যে তাদের জন্য ফার্ম জবটা একটু কঠিন। যদি আমাদের এরকম ইচ্ছা থাকে যে আমরা একটা ফার্ম লেভেলে জব করবো, আমার অত বাইরে বেশি যাওয়ার প্রয়োজন নেই, আমি এবং একটা লং টাইম সময় ধরে আমি এভাবে কাজ করতে পারবো, তাহলে উচিত এই প্রফেশনে আসা। তো প্রথমে আমি বলতে চাই যে ফার্ম লেভেল আসতে গেলে আসলে আমাকে কি কি জিনিসের সম্মুখীন হতে হবে এই সম্পর্কে যদি আমার একটু ধারণা থাকে, তাহলে আমি আমার মানে ফিল করতে পারবো যে আসলে এটা আমার জন্য সুইট করবে কি করবে না। এই জন্য আসলে আমাদের একটা ডেইরি ফার্মে কি কি কর্মকাণ্ড, কি কি কার্যক্রম চলে সেই বিষয়ে একটু প্রথমে আমি একটু ধারণা দিব। তো প্রথমে বলতে চাই যে একজন ডাক্তার হিসেবে যদি আমি একটা ডেইরি ফার্মে জয়েন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে ডিবিএম ডিগ্রি অথবা বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ডারি ডিগ্রি অর্জন করতে হবে। এরপরে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। এর পাশাপাশি যদি স্পেসিফিক আমার যদি ওই এক্সপিরিয়েন্স এবং স্কিল থাকে, তাহলে এটা আমাকে অনেক বেশি বেনিফিটেড দেবে। হ্যাঁ, এর পাশাপাশি আমার যদি ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে, এটাকে তখন আমার প্রায়োরিটিটা অন্যের চেয়ে এগিয়ে থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলা আসলে একটা ডেইরি ফার্মে জয়েন করার আগে নিজের সিভিতে ইনক্লুড করা উচিত বলে আমি মনে করি। তো একটা ফার্মে আমরা সাধারণত একজন ভেটেরিনারি ডাক্তারের ডিজিজ ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এই জিনিসগুলোকে ফোকাস করা হয়। সবসময় এনিমেল কোনটা অসুস্থ হলো কিভাবে তাকে কিওর করা যায় এইদিকে মনোনিবেশ করতে হয়। এছাড়া বিভিন্ন ইমার্জেন্সি সার্ভিস থাকে, যেমন ডিস্টোসিয়া। অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করতে একটু কঠিন হয়ে যায়, তখন এই বিষয়টা সুন্দরভাবে হ্যান্ডেল করতে হয়। এছাড়া বিভিন্ন সাডেন বিভিন্ন ডিজিজের আউটব্রেক হয়, সেই জিনিসগুলো সামলানোর চেষ্টা করতে হয়। এছাড়া বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউর মেনটেন করতে হয়, যেমন উন্ড ড্রেসিং, টিউমার রিমুভাল, রুমিনোটমি, সি সেকশন, ফ্র্যাকচার ম্যানেজমেন্ট সহ আরো কিছু সার্জারি ইনভলভ থাকে। এর পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিনেশন প্রসিডিউর মেনটেন করা হয়, বিভিন্ন প্যারাসাইট কিভাবে কন্ট্রোল করা যায় সেদিকে নজর দেওয়া হয়। ডিজিজ সার্ভিলেন্সে থেকে ফোকাস করা হয় যে কোন সময় কোন রোগটা বেশি হচ্ছে, ওই রোগটা হওয়ার আগে কিভাবে মানে না হয় সেদিকে নজর দেওয়া। এছাড়া বিভিন্ন ভাবে হার্ট হেলথ প্ল্যানিং প্রোটোকল সেট আপ করা হয়। অ্যান্টিবায়োটিক যাতে সহজে রেজিস্ট্যান্ট না হয়ে যায়, এই জন্য একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরে গ্যাপ দিয়ে পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিক আবার ব্যবহার করা, এই জিনিসগুলা মাথায় রাখতে হয়। এছাড়া রিপ্রোডাকশন এবং প্রোডাকশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে একটা ডেইরি ফার্মের একটা অন্যতম জিনিস যে প্রতি বছর একটা বাচ্চা মা থেকে পাওয়া। তো এই জন্য কিভাবে ফার্টিলিটিটা ইনক্রিজ করতে হয় এই জিনিসগুলা জানা, হরমোনাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে তার ধারণা রাখা। এছাড়া নিউট্রিশন, হ্যাঁ, নিউট্রিশন সম্বন্ধে তার ধারণা থাকা প্রয়োজন, যে তার কতটুকু মেটাবোলাইজ এবং এনার্জি দরকার, কতটুকু ফুড প্রোটিন দরকার, ফুড ফাইবার দরকার, এই জিনিসগুলো তার নলেজ থাকা দরকার। এছাড়া মিল্ক কোয়ালিটিটা ইনশোর করতে হয়। এরপরে যেটা বলবো যে পাবলিক হেলথ অ্যান্ড কমপ্লিয়েন্স ফুড সেফটি মনিটরিংটা করতে হয়, যেহেতু একটা ডেইরি ফার্মে যে মিল্ক উৎপন্ন হয় এগুলো যাবার যেহেতু ডেলিভারি করা হয়, এই জন্য অবশ্যই সেটা যাতে কোনোভাবে রোগ জীবাণু ছড়িয়ে না পড়ে এইদিকে ইনশোর করতে হয়। এছাড়াও অ্যানিমেলের ওয়েলফেয়ার সবসময় লক্ষ্য রাখতে হয়, তাকে যাতে স্ট্রেস কন্ডিশনে না রাখা হয়, সবসময় স্ট্রেস ফ্রি কন্ডিশনে রাখা হয়, এইদিকে খেয়াল রাখতে হয়। এছাড়াও বিভিন্ন সময়ে দেখা যায় যে ডাটা অ্যানালাইসিস এর প্রয়োজন হয়। তাহলে দেখা গেল যে বিভিন্ন তথ্য সম্বন্ধে আমরা অ্যাকুমুলেট ভাবে তথ্য পাইতে পারি। যখন আমরা ডাটা অ্যানালাইসিস করব, তখন সারা বছরের তথ্যগুলো খুব অল্প জায়গার মধ্যে সেটা চলে আসে। এটা পরবর্তীতে নেক্সট ইয়ারে প্ল্যানিং করতে সুবিধা হয়। এছাড়া কমিউনিকেশন একটা প্রয়োজন, যে ফার্মে যত অফিসার আছে, স্টাফ আছে, ওয়ার্কার আছে, সবার সাথে সবসময় কমিউনিকেশন বিল্ড আপ করতে হয়। এরপরে যেটা আমি বলবো যে একটা ডেইরি ফার্মে যদি আমি জয়েন করতে চাই, তাহলে
প্রথমেই দেখা গেল যে কোনো বড় ভাইয়ের মাধ্যমে রেফারেন্স আসতে হচ্ছে, অথবা বিডি জবস এর মাধ্যমে, অথবা বিভিন্ন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে যখন পোস্ট আসে যে বিভিন্ন ফার্মে রিক্রুট করা হবে, তো তখনই দেখা গেল যে প্রথমে একটা ভাইবার অফার করা হয়। এই জন্য ভাইবার ক্ষেত্রে অবশ্যই যে জিনিসগুলা মাথায় রেখে মানে আসা উচিত বলে আমি মনে করি, যে প্রথমে এখানে যদিও লাস্টে রিজুমি দেওয়া আছে, তো আমার মনে হয় যে যেহেতু ফার্স্ট ইমপ্রেশন আমরা রিজুমি সাবমিট করবো বা সিভি সাবমিট করব, এক্ষেত্রে অবশ্যই যত বেশি আমার প্র্যাকটিক্যাল নলেজ আমি আমার সিভিতে বা রিজুমিতে অ্যাড করতে পারবো, তত আমার ফল পাওয়ার সম্ভাবনা বেশি ভাইভাতে। এর পাশাপাশি ভাইভাতে যে জিনিসগুলা ফোকাস করে তাদেরকে জিজ্ঞেস করা হয় যে রেশন ফর্মেশন সম্বন্ধে সে জানে কিনা, যেসব ইম্পর্টেন্ট ডিজিজ আছে তার ভ্যাকসিনেশন প্রোটোকল গুলো কিভাবে করা করা উচিত, ডিওয়ার্মিং সিস্টেম গুলা কি, একটা ডিজিজ হয়ে গেলে সেটা আমি তাৎক্ষণিক কিভাবে কন্ট্রোল করব, আমি আমার ফার্মে ব্রিডিং ম্যানেজমেন্ট কিভাবে করব, আমার ফার্মে যাতে রোগ জীবাণু না ছড়ায় এক্ষেত্রে আমি বায়োসিকিউরিটি কিভাবে মেনটেন করবো, এই জিনিসগুলো সাধারণত ভাইভাতে ফোকাস করা। আর আমি যদি বলি যে একটা ফার্ম জবের ক্ষেত্রে অ্যাডভান্টেজের ক্ষেত্রে দেখা গেল যে এটার অনেক ডিমান্ড আছে, এবং আপনি যদি আপনার স্কিল মানে শো আপ করতে পারেন তো অবশ্যই এটার জব সিকিউরিটি আছে, এবং আপনি এখানে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে পারবেন, আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি গ্যাদার হবে। আপনি সমস্ত কাজ প্র্যাকটিক্যালি করতেছেন, একটা অসুখ হয়েছে আপনি সাথে ট্রিটমেন্ট দিলেন, তাৎক্ষণিক বুঝতে পারেন যে এটা কাজ করতেছে কি করতেছেন। হ্যাঁ, তো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের সুযোগ আছে। এছাড়াও আমি আপনার সুযোগ আছে যে ফুড সেফটির উপরে কাজ করা, মানুষকে নিরাপদ দুধ মাংস মানে দেওয়ার ক্ষেত্রে আপনি ভূমিকা পালন করতে পারেন। এছাড়াও এখানে ফার্ম জব করে দেখা গেল যে ডাইভার্সিফাইড বিভিন্ন জায়গায় সে যাইতে পারে, পরবর্তীতে সে নিজে একটা ফার্ম তৈরি করতে পারে, সে নিজে একটা কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে পারে একটা ফার্ম সে যদি জব করে তার অভিজ্ঞতা থাকে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেটা বলবো যে সেটা হলো যে একটা সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হয়, অনেক সময় ইমার্জেন্সি কেস থাকে, সেটা দিনে হোক রাতে হোক, ওই তাৎক্ষণিক এই ডিসিশন নিতে হয়, ওই বিষয়টা হ্যান্ডেল করতে হয়, অনেক সময় একটু স্ট্রেস কন্ডিশনে থাকতে হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলা মোকাবেলা করার চেষ্টা করা, এই জিনিসগুলা মিনিমাইজ করার চেষ্টা করা অনেকের ক্ষেত্রে এটা অনেক সময় কঠিন হয়ে যায়। এর পাশাপাশি আপনারা জানেন যে এনিমেলে কিছু জেনেটিক ডিজিজ থাকে, দেখা গেলো যে সেটা এনিমেল থেকে মানুষের পরে আসতে পারে, এক্ষেত্রে দেখা গেলো যে একটু সচেতন না হলে সেই ডিজিজটা নিজেরই হয়ে যেতে পারে। এক্ষেত্রে একটু রিস্ক থেকে যায়। এরপরে অনেকের যেটা জানার আগ্রহ থাকে যে আসলে একটা ডেইরি ফার্মের স্যালারি স্ট্রাকচার কেমন। এক্ষেত্রে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ভিন্নতা হয়। যারা নতুন হিসাবে জয়েন করে তাদের ক্ষেত্রে 30 থেকে 35 হাজারের মতো তাদের স্টার্টিংটা ধরে থাকে, আর যারা এক্সপিরিয়েন্স হয় তাদের ফিল্ড এক্সপিরিয়েন্স আছে দেখা গেলো যে সেটা আরো বেশি হয়ে থাকে। এর পাশাপাশি আপনারা জেনে থাকবেন যে একটা ডেইরি ফার্মে সাধারণত অ্যাকোমোডেশনের সুবিধা বেশিরভাগ ডেইরি ফার্ম দিয়ে থাকে। এছাড়াও কিছু কিছু ফার্ম আছে যারা ফুল, আবার কিছু কিছু ফার্ম আছে অর্ধেক যারা ফুড অ্যালাউয়েন্সটা দেয়। এছাড়া মাসের মোবাইল বিলটা দেওয়া হয়, এবং ফেস্টিভ্যাল যে বোনাস আছে সেই বোনাস গুলা দেওয়া হয়ে থাকে। তো এরপরে কোশ্চেন এবং অ্যান্সার সেশনের আগে আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা ডেইরি ফার্মে জব করলে দেখা গেল যে কিছু জিনিস প্রাপ্তি পাওয়া যায়, যে আমি ডেইরি ফার্মে জব করতেছি, আমার কাছে যেটা মনে হয়েছে যে এনিমেলের সাথে যখন ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা হয় তখন তার হতাশাটা কাজ করে না। হ্যাঁ, দেখা গেলো যে একটা অ্যানিমেল অসুস্থ, তাকে ট্রিটমেন্ট দেওয়া হলো, দেখা গেলো যে তার যে হতাশা ছিল, খারাপ লাগা ছিল, এটা ভালো লাগাতে পরিণত হয়েছে। কখনোই দেখা যায় যে হতাশা কাজ করে না অ্যানিমেলের সাথে যখন কন্টিনিউয়াস কাজ করা হয়। এর পাশাপাশি এই ফার্ম জবের মাধ্যমে দেখা যায় যে অনেক ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ স্থাপন করা যায়, অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায়, যেটা পরবর্তীতে লাইফে অনেক বেশি হেল্প করে। আর থার্ড আরেকটা যেটা আমি বলবো যে একটা ডেইরি ফার্মে জব করার আরেকটা বড় সুবিধা হলো যে তার মধ্যে একটা উদ্যোক্তা হওয়ার ক্যাপাবিলিটি তৈরি হয়ে যায়। এক সময় দেখা যায় তার মধ্যে মনে হয় যে না, একটা ডেইরি ফার্ম চালাতে গেলে কিভাবে চালাইলে ভালো হবে, কিভাবে কোন দিকে যাওয়া যাবে কোন দিকে যাওয়া যাবে না, কি দিয়ে শুরু করা উচিত, সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসগুলো তার দেখা গেলো যে চাকরি করার সুবাদে সেই জিনিসগুলো বুঝতে পারে। পরবর্তীতে দেখা গেলো যে সে চাইলেই সুন্দর ছোট পরিসরে হলেও একটা ফার্ম সে স্টার্ট করতে পারে। এটা দেখা গেলো যে তার যে কোনো সময় উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে বলে আমি মনে করি। ভাই আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে জি, এরকম ডেইরি ফার্ম বাংলাদেশে কয়েকটা মোটামুটি যেখানে আমাদের জব সেক্টর বেশ ভালো আছে, এরকম দু একটা আপনি যদি নাম বলতে পারেন। যে এখন আমাদের বাংলাদেশে অনেক ডেইরি ফার্ম গড়ে উঠছে, এর মধ্যে সুপরিচিত আছে নাহার ডেইরি,
চট্টগ্রামে আছে, প্যারাগন এগ্রো আছে, এটা রংপুর রিজিয়নে ইওন এগ্রো আছে, রংপুর রিজিয়নে কোয়ালিটি এগ্রো আছে, বগুড়া রিজিয়নে এরকম আরো অনেক বড় বড় শরীফ এগ্রো আছে। অনেক বড় বড় ডেইরি ফার্ম এখন গড়ে উঠছে। এর পাশাপাশি মাঝারি লেভেলেরও এখন অনেক ডেইরি ফার্ম ঢাকা সব বাংলাদেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠছে। আচ্ছা, এই ফার্মগুলোতে ভেটদের আসলে রেসপেক্ট কিরকম ভাই? হ্যাঁ, ফার্ম গুলোতে আসলে যদি আমরা আমাদের স্কিল গুলা যদি শো করতে পারি যে আমি ট্রিটমেন্টে ভালো কাজ করতে পারতেছি, আমি সার্জারিতে ভালো কাজ করতে পারতেছি, আমি ম্যানেজমেন্টে ভালো কাজ করতে পারতেছি, আমি রেশন ফর্মুলেশনে ভালো সাপোর্ট দিতে পারতেছি কোম্পানিকে, তাহলে অবশ্যই রেসপেক্ট আছে। আচ্ছা, আর কিছু প্রশ্ন ছিল আমাদের। আহ সেটা হচ্ছে যে ফার্ম জব গুলোতে জব নেয়ার প্রসেসটা কিরকম, এটা একটু বলবেন। যে ফার্ম জবের ক্ষেত্রে দেখা গেল যে অনেক ফার্মই তারা ডাইরেক্ট হয়তো অনেক সময় বিডি জবসে বা বিভিন্ন গ্রুপে পোস্ট দেয় না, রেফারেন্সের মাধ্যমে অনেক সময় আসে থাকে। হ্যাঁ, দেখা গেল যে এই ফার্মে বা যে কোনো ফার্মে যে ডাক্তাররা থাকে, দেখা গেল যে কোনো ভ্যাকেন্সি তৈরি হলো, তাই ডাক্তারদেরকে বলা হয় যে আপনারা যদি কোনো পরিচিত থাকে তাহলে আপনি আহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারে বা এভাবে বলতে পারে। তো এভাবে অনেকাংশে রিক্রুট করা হয়। এর পাশাপাশি এখন ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে যে বিডি জবসও এখন অনেক কোম্পানি সার্কুলার দিচ্ছে, বিভিন্ন আমাদের হেড জবস এর বিভিন্ন ফেসবুক গ্রুপেও এখন বিভিন্ন কোম্পানি এই ভ্যাকেন্সির জন্য পোস্ট দিচ্ছে জি রিসেন্ট। ভাই, বুঝতে পেরেছি ভাই, ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন যে ফ্রেশাররা স্কিল অর্জন করবে কোথা থেকে জবে প্রবেশ করার আগে, জি যেহেতু এটা অনেক একটা জায়গায় স্কিল চায়। জি জি জি, এটা একটা সুন্দর কোশ্চেন যে আসলে নিজের মধ্যে যদি স্কিল না থাকে তাহলে আসলে কোনো কাজে যেই আসলে মানে ভালোভাবে শুরু করা যায় না। হ্যাঁ, আমরা ডিগ্রি পাস করলাম, অনেক সময় দেখা গেল আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই নাই। হয়তো আমার নামের পাশে একটা ডিগ্রি থাকলো, কিন্তু যখন আমি ফার্মে ঢুকবো, যদি আমার এক্সপিরিয়েন্স না থাকে আমি পদে পদে দেখা যায় যে বাধাগ্রস্ত হবো। এই জন্য আসলে আমি মনে করি যে ইন্টার্নশিপ যখন হয়, 1 বছরের ইন্টার্নশিপ বা 6 মাসের ইন্টার্নশিপ, তখনই বিভিন্ন পরিচিত যে মানে ভাইরা থাকবেন, পরিচিত ডাক্তাররা থাকবেন, তাদের সাথে সময় দিয়ে কাজগুলো শেখার চেষ্টা করা। পাশাপাশি নিজের যদি আগ্রহ থাকে যে আমি একটা ডেইরি ফার্মে জব করবো, অবশ্যই কিছু ভাইদের সাথে থেকে মেডিসিন রিলেটেড ডিজিজ গুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়, সার্জারি রিলেটেড ডিজিজ গুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়, গাইনোকোলজিক্যাল ডিজিজ গুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এই জিনিসগুলো যদি কিছুদিন, বেশি না হয়তো 1-1.5 মাস প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকলে, সে দেখা গেল যে একটা ফার্ম জবে যখন ঢুকবে তখন এই কাজের চেয়ে মজা পাবে এবং সে তার স্কিল ডেভেলপ করতে আরো বেশি উৎসাহিত হবে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলোতে একটু ফোকাস করা উচিত। জি, ধন্যবাদ ভাই। আরেকজন প্রশ্ন করেছেন যে ফার্ম জব গুলোতে কেরিয়ার গ্রোথ কেমন, গ্রোথটা এটা কিসের উপর ডিপেন্ড করে? আচ্ছা, ফার্ম জব গুলোতে আপনি যদি ভালো ফার্মকে সার্ভিস দিতে পারেন এবং আপনি কোয়ালিটি ফুড যদি সার্ভিস দিতে পারেন, তাহলে আপনি চাইলে অনায়াসে একটা ফার্মে 5-6 বছর থাকতে পারবেন এবং পরবর্তীতে আপনি চাইলে ভালো একটা ফার্মে আপনি সুইচ করতে পারবেন। এরকম সুযোগ সুবিধা আছে। আহ এর পরের প্রশ্ন হচ্ছে যে ডেইরি ফার্মে জবের জন্য সিজিপিএ কেমন থাকতে হয়, কিংবা এটা ম্যাটার করে কিনা? ডেইরি ফার্মের জবের ক্ষেত্রে এক্সাক্ট বলা যাবে না যে না সিজিপিএ প্রয়োজন হবে, এরকম না। তবে দেখা গেল যে একটা স্ট্যান্ডার্ড মানে সিজিপিএ যদি থাকে, তাহলে দেখা গেল যে যখন একসাথে 3-4টা সিভি করবে, তখন দেখা গেল যে রেজাল্টটাকে একটা হয়তো গ্রহণযোগ্যতার মধ্যে আনা হয়, যে দেখা গেল সে তার রেজাল্ট ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল। হ্যাঁ, এটা তার মধ্যে মানে একটা দেখা হয়, কিন্তু এটা যে ম্যান্ডেটরি এরকম না। তার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা তাকে সুবিধা দিবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে অনেক ডেইরি ফার্মে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি এগুলার হচ্ছে মাস্টার্স প্রেফার করে, যে তারা এটা থাকলো তাহলে হয়তো একটু বেশি এক্সপিরিয়েন্স হবে। অনেক সময় এই ডেইরি ফার্ম গুলো এগুলাও প্রেফার করে থাকে। জি, ধন্যবাদ ভাই। ধন্যবাদ আহ, ভাই। আমরা আমরা আর খুব বেশি প্রশ্ন নিব না। আর দুইটা প্রশ্ন আমরা এখান থেকে নিচ্ছি। এটা হচ্ছে যে ফার্মের বাইরে বের হওয়ার বিষয়টা একটু পরিষ্কার ধারণা দিলে ভালো হয়। মানে মানুষের তো বাইরে অনেক কাজ থাকে, অনেক ফার্মের রেস্ট্রিকশন থাকে, এই বিষয়ে উনি সম্ভবত জানতে চেয়েছেন। জি জি আহ, এটা সুন্দর একটা কোশ্চেন যে আসলে ফার্মের বায়োসিকিউরিটি যত বেশি স্ট্রং হবে, ফার্মে রোগ বালাই হওয়ার সম্ভাবনা তত বেশি। কারণ আমরা এখন জেনে থাকবেন যে এখন দেখা যায় অনেক সময় ভ্যাকসিন দিয়ে অনেক সময় ফেল হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমাদের বায়োসিকিউরিটি স্ট্রিক্ট থাকে, তাহলে দেখা গেল যে রোগ জীবাণু থেকে একটা ফার্ম খুব সহজে ভালো থাকতে পারে। এই জন্য দেখা গেল যে একটা বেশিরভাগ ফার্মে যে বাইরে যাওয়ার ক্ষেত্রে
মানে একটু রেস্ট্রিকশন থাকে, সে চাইলেও সবসময় বাইরে যেতে পারে না, হ্যাঁ, বা ফ্রিকোয়েন্টলি যাইতে পারে না। তবে হ্যাঁ, একবারে যে সুযোগ নাই এটা এটা বলা যাবে না, অবশ্যই সুযোগ আছে। ফার্ম টু ফার্ম এটা অবশ্যই ভেরি করবে। এবং সেটা হয়তো দেখা গেল যে যে সচরাচর যেটা সবসময় বের হওয়া যায় সেটা হয়তো যাবে না, একটা টাইম শিডিউলের সময়ের মধ্যে বের হইতে হয়। ধন্যবাদ ভাই। আপনার জন্য আজকের সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে ফিড কোম্পানি বা মেডিসিন কোম্পানিতে 2-3 বছর চাকরি করার পরে ডেইরি ফার্ম জবে সুইচের সুযোগ আছে কিনা কিংবা ঠিক হবে কিনা, এটাই আপনার জন্য সর্বশেষ প্রশ্ন। আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন। যে ওইটা যে শুরুতে আমি বলছিলাম যে যদি আমার আগ্রহ থাকে যে আমি ডেইরি ফার্ম জব গুলা করতে চাই বা ফিউচারে আমি এটা নিয়ে থাকতে চাই, তাহলে একটা মেডিসিন কোম্পানিতে 2-3 বছর চাকরি অথবা ফিড কোম্পানিতে 2-3 বছর চাকরি করার পরে সে আসতে পারে, তার যদি ভালো লাগা কাজ করে যে না আমার এখন মনে হয়েছে যে না আমি ডেইরি ফার্মে আমার পরবর্তী লাইফটাকে স্পেন্ড করতে চাই এবং সেটাতে আমি শাইন করতে পারবো, সেটা আমার ভালো লাগে, তাহলে সে আসতে পারে। অবশ্যই সেক্ষেত্রে তার হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। তার সে যে মেডিসিন কোম্পানিতে চাকরি করে সে যদি তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে, ফিড কোম্পানিতে চাকরি করে সে যদি তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শো করতে মানে অর্জন করতে পারে, তাকে যখন ভাইভাতে ডাকা হবে সে যখন এই জিনিসগুলো উপস্থান করবে যে না আমি ওগুলাতে জব করছি, আমি টেকনিক্যালও আমি এই জিনিসটা সাউন্ড, আমি একটা ফার্মকে লিড দেওয়ার জন্য আমার সেই যোগ্যতা রাখি, তাহলে অবশ্যই সে রিক্রুট করার মতো সে যোগ্যতা রাখে। ধন্যবাদ ভাই, ডক্টর নাহিদ ইমতিয়াজ চৌধুরী ভাই। আপনার অত্যন্ত চমৎকার একটি সেশন আমরা পেলাম। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার এই সেশনটি এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বেড সার্কেলকে এত সুন্দর আয়োজন করার জন্য। আসসালামু আলাইকুম।